সবে পুজো শেষ হয়েছে, এখনো শহরে পুজোর রেশ কাটেনি। যখন ঘর থেকে বেরোলাম, গলির মোড়ে তখনও গান বাজছে পুজোর। সেখান থেকে সরে এসে বড় রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছলাম মঠলেন। 2-3টি পত্রিকায় পরপর লেখা জমা দিয়ে ক্লান্ত হয়ে এবার কদিন একটু ছুটিতে রয়েছি, তাই এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম। আজকে ভাবলাম তারানাথের বাড়ি যাওয়া যাক। তারানাথের ব্যবসা বছরের এই সময়টাতেই বেশ ভালো চলে, তাই যখন তখন যাওয়া যায় না, না হলে তার কাজে অসুবিধা হবে। আমি জানি এই সময়টা ও খালিই থাকে। আজকে আসার সময় তেলেভাজার দোকান বন্ধ ছিল, তাই কিছু কেনা হয়নি। তারানাথের ঘরের দরজার সামনে এসে বাইরে কিশোরীর জুতো দেখলাম। বুঝতে অসুবিধা হলো না সেও এসেছে। যখন ভিতরে ঢুকলাম, দেখলাম তারানাথ বৈঠকখানায় নিজের নির্দিষ্ট জায়গায় বসে আছে। তার হাতে একটা তামাক, আর উল্টো পাশে বসে রয়েছে কিশোরী। আমাকে দেখে বলল, ভাই এসো, বসো। ঠাকুর মশাই এখনই বলছিলেন তুমিও আসতে পারো। কিন্তু আমি তো কিছু জানাইনি। তোমরা দুজন আমার খবর রাখোনি বলে কি আমিও তোমাদের খবর রাখবো না? তাই কি হয়? না না না, তা নয়। আসলে কদিন আপনি ব্যস্ত ছিলেন, আর আমিও কিছুটা, তাই আসা হয়নি। পুজোর এই সময়টাই অনেক মানুষ আসে, তা অবশ্য ঠিক, কিন্তু তোমরা না এলে আমার এখন ঠিক ভালো লাগে না। তাই তো দেখুন, আজকে ঘুরতে ঘুরতে চলে এলাম। তা কিশোরী, অমন ভাবে বসে আছো কেন? কারণ আছে ঠাকুরমশাই, আজকে মোহনবাগান ফুটবলে হেরেছে ইস্ট বেঙ্গলের কাছে। আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। আপনি হাসছেন, আমি কত আশা করেছিলাম। দেখো, খেলায় তো হার জিত লেগেই থাকে, এমনকি জীবনেও। সে যতই হার জিত তুমি দেখে থাকো ভাই, হারলে কিন্তু খারাপই লাগে, সে খেলায় হোক বা জীবনে। হেরে গিয়ে অনেক কিছু শেখা যায়, এটা তো মানতে পারো। হ্যাঁ মানতে পারি, তবে গল্প শোনাতে হবে। আপনিও কখনো এরকম হেরে গেছেন নাকি? হেরে গেছিলাম না হারিনি সেটা জানি না, তবে হ্যাঁ, একটা গল্প শোনাতে পারি। তাহলে হয়ে যাক। তন্ত্র সাধনা হলো ভীষণ জটিল বিষয়, বুঝলে। অনেক নিয়ম কানুন মানতে হয়, যে কেউ চাইলেই তা করতে পারে না। যদি কারোর ভাগ্যচক্রে তন্ত্রযোগ থাকে, তাহলে সে বাধ্য তন্ত্র সাধনা করতে। তবে সাধকের জীবন হওয়া উচিত ত্যাগ, নিস্পৃহ, কোমল আর নির্লোভ প্রবৃত্তির। তন্ত্র সাধনার পথে ক্ষমতা লাভ হয়, কিন্তু সেই ক্ষমতার মোহে আটকে গেলে কখনো আসল অমৃত বৃক্ষের সন্ধান পাওয়া যায় না। আবার অনেকে নিজের কার্যসিদ্ধির জন্য এই পথে পা বাড়ায়, তার ফল হতে পারে আরো মারাত্মক। এটা আমি যে সময়ের কথা বলছি, তখন আমি বেশ কিছু ক্ষমতার অধিকারী হয়েছি, মিথ্যে বলবো না। একবারের জন্যে অন্যায়ের প্রবৃত্তি আমার মনে এসেছিল, মনে হয়েছিল এই ক্ষমতা দিয়ে অনেক কিছু করতে পারি, কিন্তু বারবার বিভিন্নভাবে আটকে গেছি। যাই হোক, আসল ঘটনায় আসি। সময়টা ছিল সম্ভবত কার্তিক মাস। সে সময় বিভিন্ন গ্রামে মড়ক লেগেছে। এক গ্রামের মানুষকে আরেক গ্রামের মানুষ ঢুকতে দিচ্ছে না রোগ ছড়িয়ে পড়ার ভয়ে। আর সেই সময় চিকিৎসা ব্যবস্থা এত উন্নত ছিল না। এই মুহূর্তে সবথেকে বেশি অসুবিধা হয় আমার তখন দিন কাটে এ জায়গা থেকে ও জায়গা ঘুরে বেড়িয়ে। দক্ষিণ দিকের গ্রামগুলোর অবস্থা বেশ খারাপ। আমি তখন দীর্ঘদিন দামোদর নদীর উপকূলে থাকার পর এখান থেকে পাড়ি দিয়েছি অন্য জায়গায়।
জায়গাটার নাম বন্দিপুর। এখানে আগে আসিনি আমি। আমার উদ্দেশ্য ছিল এখান থেকে হেঁটে কলকাতার দিকে যাবার। তোমাদের হয়তো শুনে এখন মনে হচ্ছে এত রাস্তা হেঁটে কি করে যাব, কিন্তু তখনকার দিনে এ ছিল সাধারণ ব্যাপার। কখনো হেঁটে কখনো গরুর গাড়িতে এভাবেই মানুষ দূর দূরান্ত অবধি যেতে পারত। এই গ্রামটার একদিকে একটা সরু নদী আর অন্যদিকে রয়েছে জঙ্গল। তবুও আমি সামনের দিকে এগিয়ে গেলাম। যেতে যেতে লক্ষ্য করলাম আমি একটা জঙ্গলের ভেতর ঢুকে পড়েছি। জানি না আমি সেটা কোন জায়গাতে এসে পড়েছি, তবে যাই হোক, জঙ্গলটা খুব একটা ঘন ছিল না। হালকা কিছু গাছ ছিল, কিন্তু গাছগুলো বেশ বড় বড়, অনেকটা লম্বা, আর কিছু ঝোপঝাড়ও ছিল। তখনও সূর্য মাথার উপরেই ছিল, আর জঙ্গলটা খুব একটা ঘন না হওয়ায় সূর্যের আলোতে চারদিকটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখাচ্ছিল। তবুও মনের মধ্যে একটা খটকা থেকেই যায়। সামনে তো এগিয়েই যাচ্ছি, আজকে রাতটা কি থাকার ব্যবস্থা কোথাও হবে? এই ধরনের প্রশ্ন আমার মনে চলছিল। আসলে জঙ্গলটা ঘন না হলেও জঙ্গলটা অনেক বড় ছিল। তাই আমি যখন জঙ্গলের ঠিক অনেকটা গভীরে পৌঁছালাম, তখন প্রায় বিকেল হয়ে এসেছে। তাই বাকি পথ শেষ করতে করতে আমার প্রায় সন্ধে হয়ে গেল। চারিদিকে অন্ধকারের নিস্তব্ধতা ছড়িয়ে পড়েছে। চারিদিকের ঝোপঝাড়গুলোতে ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে। সামনে কিছুটা এগিয়ে যেতে একটা গ্রাম চোখে পড়ল। বুঝতে পারলাম আজ রাত্রে এখানে আশ্রয় নিতে হবে। এখন একান্তই যদি কেউ ঘরের স্থান না দেয় এই মহামারীর সময়, তাহলে মন্দিরে আশ্রয় নেব এই ঠিক করলাম। গ্রামটায় পা দিতেই একটা অদ্ভুত অনুভূতি আমার মনের ভিতর কাজ করতে থাকলো। শব্দে ঠিকভাবে বলে বোঝানো সম্ভব নয়। এটা একটা অদ্ভুত বিপদের ঘণ্টা বলতে পারো। একটু দূরে এগিয়ে যেতেই সামনে ঘরগুলো দেখলাম আলো জ্বলেনি। বেশিরভাগ ঘরের দরজা বন্ধ করা। মন্দির কোন দিকে আমার জানা নেই, তাই এদিক ওদিক হেঁটে দেখতে লাগলাম। যতগুলো ঘর পেরিয়ে গেলাম, একটা ঘরেও মানুষের বাস নেই। এমনকি কাউকে রাস্তাতে হেঁটে চলতেও দেখলাম না। মনের ভিতর খটকাটা ক্রমশ বেড়েই চলেছে। এরপর আরও কিছু দূর যেতে সামনে একটি আলো দেখতে পেলাম। সেই আলোটাকে অনুসরণ করে একটু এগিয়ে যেতেই দেখলাম একজন লোককে, যার হাতে ছিল একটা লণ্ঠন। খেয়াল করলাম লোকটা আমার দিকে ঘুরে তাকালো। লণ্ঠনের আলোতে যতটুকু দেখা যায় তাতে আমি দেখলাম লোকটার পরনে ছিল একটা ময়লা ধুতি আর খালি গা, গামছা জড়ানো। পায়ে ধুলোবালি লেগে আছে, সম্ভবত পা ভিজে ছিল। ভদ্রলোক কোনো জলা জায়গা বা পুকুর থেকে উঠে এসেছেন মনে হচ্ছে। হাতে কয়েকটা শাক দেখতে পেলাম, সম্ভবত কলমি শাক। ভদ্রলোক আমাকে দেখে দাঁড়িয়ে গেছেন। আমিও সেই দিন হেঁটে যাচ্ছিলাম। আপনি এখানে কি করছেন? আপনাকে তো কখনো দেখিনি এখানে। জানেন না এই গ্রামে এখন মানুষের বাস নেই, মড়ক লেগেছে এই গ্রামে। না, আমি তো সত্যিই জানতাম না যে এই গ্রামে কেউ থাকে না। তা আপনি যাবেন কোথায়? আমি আরো দক্ষিণ দিকে যাব। এই গ্রামের মধ্যে দিয়ে পেরিয়ে যাচ্ছিলাম, তা যেতে যেতে রাত হয়ে গেল। ওদিকে জঙ্গল রয়েছে, রাতে যাওয়া নিরাপদ নয়। আমি একটা জঙ্গল পেরিয়ে এই গ্রামে ঢুকেছি। যদিও জঙ্গলটা খুব একটা ঘন ছিল না, তাই আমি ভাবছিলাম আজ রাতে এখানে কোনো মন্দিরে থেকে যাব, তারপর না হয় কাল ভোর হতেই রওনা দেব। সেই ভালো, আপনি বরং তাই করুন। ওইদিকে মন্দির রয়েছে। আর তাছাড়া ওই দিকের জঙ্গলটা খুব একটা ঘন না হলেও দক্ষিণে জঙ্গলটা কিন্তু যথেষ্ট ঘন। সেখানে হিংস্র জন্তু জানোয়ার ছাড়াও বিষধর সাপেরও ভয় রয়েছে। আচ্ছা আচ্ছা,
অনেক ধন্যবাদ আপনাকে। তারপর আর কথা না বাড়িয়ে আমি মন্দিরটা যেদিকে ছিল সেই দিকে এগিয়ে যাচ্ছিলাম। হঠাৎ পিছন থেকে ওই ভদ্রলোক আমাকে ডাকলেন। এই যে শুনছেন, এক কাজ করুন, আপনি বরং আজকের রাতটা আমার বাড়িতেই থেকে যান। মন্দিরের ওদিকে সাপখোপের উৎপাত রয়েছে, কাল ভোরে বরং বাড়ি থেকে বেরিয়ে পড়বেন। কিন্তু আপনার কোনো অসুবিধা হবে না তো এতে? না না, অসুবিধা হবে না, আপনি নিশ্চিন্তে আমার সাথে আসতে পারেন। তারপর আমি ভদ্রলোকের সাথে ওনার বাড়ি চলে গেলাম। ভদ্রলোকের বাড়ি গ্রামের মাঝামাঝি, খুব একটা বড় নয়। বারান্দায় বেড়ে ওঠা আগাছা প্রমাণ দিচ্ছে দীর্ঘদিন অযত্নের। ভদ্রলোকের নাম হলো কালীচরণ। তার বয়স তখন আমার থেকে সামান্য বেশি হবে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি একাই থাকেন? আর কেউ থাকে না? না, আমি একাই থাকি এখন। আমার মার স্ত্রী মারা গিয়েছেন মহামারীতে। ভগবানের ইচ্ছায় এখনো আমি ঠিক আছি। তা আপনি কেন থেকে গেছেন এখানে? এখানে একা থাকা কি নিরাপদ? চোর ডাকাতের ভয় রয়েছে। ভদ্রলোক চোর ডাকাতের নাম শুনে হেসে বলল, চোর ডাকাতের সাধ্যি কোথায় আমার ঘরের আশেপাশে আসে? আমি ভদ্রলোকের হেঁয়ালির মানে বুঝতে পারলাম না। তাই দেখে কালীচরণ আবার বলল, আরে চোর ডাকাত এরা কেউ আসবে না, আপনি কোনো চিন্তা করবেন না। ওদের প্রাণে মরবার ভয় তো রয়েছে নাকি? এই মড়কে আক্রান্ত গ্রামে এসে যদি ওদের রোগ হয়, সেই ভয়ে ওরা এইদিকে আসবেও না। আর তাছাড়া আমি কেন যেতে পারিনি জানেন? আমার মা আর মৃতা স্ত্রীর স্মৃতি এই ঘর জুড়ে রয়েছে। এগুলো ছেড়ে আমার পক্ষে চলে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। আর কিছু প্রশ্ন করলাম না আমি ওনাকে, বরং ওনার জন্যে খারাপ লাগলো আমার। যাই হোক, রাত্রে রান্নার আয়োজন হলো খুব সাধারণ খাবারে। এই ঘরে একটা অদ্ভুত জিনিস খেয়াল করলাম। আসলে একটা না, দুটো। প্রথমত, ঘরের আশেপাশে কোনো জীবের অস্তিত্ব নেই, এমনকি ঝিঁঝি পোকা ও জোনাকিও নয়। আর দ্বিতীয়ত, ভদ্রলোকের বাড়িতে কোনো ঠাকুরের ছবি বা মূর্তি কিছু নেই। একবার জিজ্ঞেস করব ভেবেও করলাম না। মনে হলো হয়তো শোক দুঃখে ভদ্রলোক সরিয়ে দিয়েছেন সব কিছু। রাত্রে একটা ঘরে শুতে দিল আমাকে কালীচরণ। সেখানে একটা হ্যারিকেন, একটা মাদুর আর একটা জলের কুঁজো আছে। আমার একটা অদ্ভুত অস্বস্তি হচ্ছিল। ঘরের পিছনে জানলাটা খুলব বললাম তো কালীচরণ বাবু বললেন, একদম খুলবেন না, রাত্রে সাপখোপ আসতে পারে। আমি আর কথা না বাড়িয়ে ঘরের দরজা ঠেসিয়ে দিলাম। সারাদিন হাঁটাহাঁটি করে আমিও ক্লান্ত, তাই খুব তাড়াতাড়ি ঘুম চলে এলো। রাত্রি তখন কটা জানি না, ঘুমটা হঠাৎ ভেঙে গেল। যখন চোখ খুললাম তখন দেখলাম ঘর একেবারে অন্ধকার, আর আমি প্রচণ্ড ঘেমে আছি। হ্যারিকেনের তেল ফুরিয়ে যাওয়ায় নিভে গেছে। গরমে দম বন্ধ হয়ে আসছিল। ভাবলাম একবার বাইরে বেরোই। অন্ধকারে আন্দাজ করে দরজা খুললাম। বাইরের দরজা খুলতেই একটা মোটকা গন্ধ আমার নাকে এলো। প্রচণ্ড বাজে গন্ধটা। আমি একটু এদিক ওদিক তাকিয়ে দেখলাম কেউ নেই, আর আমার সামনের ঘরেই কালীচরণ ছিল। ভাবলাম তাকে ডেকে বলি একবার, কিন্তু তার ঘরের দরজাটা অল্প খুলতেই দেখলাম বিছানা খালি, কেউ নেই। আর সাথে সাথে শুনতে পেলাম বাইরে একটা খুটখুট শব্দ। পিছনের দরজাটা খোলা ছিল। আস্তে আস্তে ওদিকে গেলাম। পায়ের শব্দ যাতে না হয় তার খেয়াল রাখলাম।
বাইরে বেরোতে খুটখুট শব্দটা বেড়ে গেল মনে হলো। তার মানে আমি ঠিক পথেই আছি। বাইরেটাও ঘুটঘুটে অন্ধকার, সম্ভবত অমাবস্যা। দূরের গাছগুলোকে জমাট বাঁধা অন্ধকার মনে হচ্ছে। উল্টো দিকে একটা হালকা আলো দেখতে পেলাম। সেদিকে আস্তে আস্তে পা ফেলে এগিয়ে যেতেই দেখতে পেলাম কালীচরণকে। যে দৃশ্য দেখলাম তা সত্যি আমার জন্য অবিশ্বাস্য। দেখলাম কালীচরণ মাটি খুঁড়ছে একটা শাবল দিয়ে। কোনো দিকে তার খেয়াল নেই। কালীচরণ এক মনে মাটি খুঁড়ে চলেছে। আমি বুঝতে পারছিলাম না কি করা উচিত। একবার মনে হলো গিয়ে দেখি, তারপর মনে হলো আমার সেখানে যাওয়া উচিত নয়। তাই আমি আর গেলাম না, নিজের ঘরে ফিরে এলাম। ঘরের দরজাটা খুলে গেছিলাম, তাই গুমোট ভাবটা অনেকটা কেটে গেছে। তারপর বিছানায় শুয়ে আমার আর ঘুম আসেনি। বারবার কান চলে গেছে বাইরের দিকে। দরজার ওপারে একটা কালো ছায়াকে বেরিয়ে যেতে দেখলাম। তারপর আস্তে করে দরজা বন্ধ হওয়ার শব্দ। আমি বুঝতে পারলাম যে কালীচরণ ঘরে ফিরে এসেছে। একটা অদ্ভুত খটকা মনের ভিতর কাজ করছিল। তোমাদের তো আগেই বলেছি, কোনো ভয়ানক ঘটনা ঘটলে আগে থেকেই বুঝতে পারার বিশেষ ক্ষমতা রয়েছে আমার। আমি চোখ খুলে জেগে রয়েছিলাম, শুধু শুয়ে থাকার ভান করছিলাম। আরেকটা অদ্ভুত জিনিস ঘটল আমার সাথে। বাইরের দরজাটা আবার কেউ যেন খুলল মনে হলো, কিন্তু এবার কালীচরণের ঘরের দরজা খোলার শব্দ পাইনি। তার মানে কি কেউ বাইরে থেকে? চারিদিকে একটা অদ্ভুত নিস্তব্ধতা। কেউ যেন এগিয়ে আসছে সামনের সরু বারান্দাটা দিয়ে। আমি আস্তে আস্তে অপেক্ষা করতে লাগলাম তার আসার। একটা কালো ছায়া আমার দরজার উল্টো দিকে এলো। দরজার নিচে চৌকাঠ নেই। সেই ফাঁক দিয়ে আমি অন্ধকার ছায়াটাকে দেখতে পাচ্ছি। 1, 2, 3, 4। অদ্ভুত, 4 পায়ে হাঁটছে কেউ। এ কি করে সম্ভব? না, 4 পায়ে নয়, 2 হাত 2 পা। কেউ হামাগুড়ি দিয়ে আসছিল। এখন সে আমার দরজার কাছে দাঁড়িয়ে। আমি এক মনে তাকিয়ে আছি সেদিকে, আর চোখে দেখছি ছায়াটা হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে গেল। তারপর হঠাৎ আমার বুকটা কেঁপে উঠল। ভয় পাইনি বলাটা ভুল হবে। দরজার ফাঁক দিয়ে আমি এক জোড়া চোখ দেখতে পেলাম। কেউ নিচের দিকে মাথা নামিয়ে দরজার ফাঁক দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। তার খোলা চুল মেঝেতে ছড়িয়ে আমার দিকে তাকিয়ে সে যেন একবার নিজের দাঁতগুলো বের করে হাসল। তারপর উঠে গেল। তার হাসির ফ্যাসফ্যাসানি আওয়াজ আজও আমার কানে বাজে। বাকি রাতটা কোনোভাবেই কেটে গেল। আমি বুঝতে পারছিলাম কিছু একটা সমস্যা রয়েছে ঘরটাতে। এখন আমি নিশ্চিত। পরদিন সকাল সকাল উঠে পড়লাম। সকালে কালীচরণ একইভাবে আমাকে জিজ্ঞেস করল, রাতে কেমন ঘুম হলো? খুব একটা গরম লাগেনি তো? আমি যে রাতে তাকে বেরোতে দেখেছি এসব কিছু বললাম না। সাধারণভাবে উত্তর দিলাম, না, গরম খুব একটা লাগেনি, তবে বাইরে কি সব আওয়াজ শুনতে পাচ্ছিলাম। এক মুহূর্তের জন্যে কালীচরণের মুখটা অন্যরকম হয়ে গেল। তারপর আবার সাধারণভাবে আমাকে হেসে বলল, আরে ও কিছু নয়, ও কিছু নয়। রাতে এখানে অনেক শিয়াল কুকুর ঘুরে বেড়ায়, ওই সবের কিছু একটা হবে হয়তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমারও তাই মনে হয়, ওই সবই হবে। আর কথা না বাড়িয়ে
একটু সকাল হবার পর আমি বিদায় নিলাম। বাড়ির পিছন দিকটা একবার গিয়েছিলাম হাঁটতে হাঁটতে দিনের বেলা। মাটি এখনো আলগা, আর একটা অদ্ভুত জিনিস, বাড়ির পিছনের মাটিটা কালো এবং রুক্ষ। এর কারণ কি আমি তখন অনুধাবন করতে পারলাম না। তারপর সেখান থেকে বেরিয়ে এলাম। বেরোনোর সময় পরিকল্পনা করেছিলাম আজকে হেঁটে সামনের শহরটায় পৌঁছাবো, তারপর সেখান থেকে ট্রেন ধরব। কিন্তু তার আগে এই জঙ্গলটা পেরোতে হবে। এই গ্রামটা চারদিকে জঙ্গল দিয়ে ঘেরা। বড় বড় গাছ, ফল গাছ রয়েছে অনেক দেখলাম। কাঁঠাল গাছ, আমলকি গাছ, জাম গাছ, আম গাছও রয়েছে, দেবদারু সেগুন গাছও। আগাছা পেরিয়ে পেরিয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম। মনে হলো গরুর গাড়ি পাওয়ার কোনো আশা নেই, এটি পুরো রাস্তা যেতে হবে। তবে বেলা বাড়বে, গরম বাড়বে, তখন হেঁটে যাওয়া আরও কঠিন হবে। তাই তাড়াতাড়ি সম্ভব দুপুরের আগে এখান থেকে বেরিয়ে যেতে হবে। একদিনে অত রাস্তা হাঁটতেন কি করে? আমার শরীর তো আর এখনকার দিনের ভেজাল খেয়ে তৈরি নয়। তখনের কথা কি বলছি, এখনো অনেক রাস্তা হেঁটে যেতে পারি আমি। আচ্ছা তোমরা বলো তো, নিজেদের ছোটবেলায় তোমরা খাসির মাংস কতটা খেতে পারতে? তখন 6-7 পিস খেয়ে নিতে পারতাম। এখন আর সেই ক্ষমতা নেই, 2 পিসেই গ্যাস অম্বল হয়। এই তো হাল নতুন প্রজন্মের। শোনো, আমি যখন এই বয়সে ছিলাম না, তখন একটা আস্ত খাসি আমি আর আমার ভাই মিলে শেষ করে দিতে পারতাম, বুঝলে? আমাদের বাড়িতে যখন পুজো হতো, আমার ঠাকুরদা জাঁক জমক করে সব নিয়ম পালন করতেন। তখন অনেক বলি পড়তো আমাদের ঘরে। সে গল্প অন্য একদিন শোনাবো। কত যে বিচিত্র অভিজ্ঞতা হয়েছে তখন। যাই হোক, আসল ঘটনায় ফিরে আসি। কিছু দূর যাবার পর একটা গাছের নিচে কিছুটা পরিষ্কার জমি দেখে ভাবলাম এখানে বসে একটু বিশ্রাম নিই। কিছুক্ষণ বসে একটু পিঠ এলিয়ে থেকেছি। এমন সময় একটা খুব আস্তে অথচ তীক্ষ্ণ আওয়াজ শুনতে পেলাম। আওয়াজটা কিছু দূর থেকে আসছে, সম্ভবত কেউ ডাকছে। কিন্তু এই জঙ্গলের মধ্যে কে ডাকতে পারে সেটা আমি বুঝতে পারলাম না। উঠে দাঁড়িয়ে বুঝতে পারলাম আওয়াজটা আসছে পশ্চিম দিক থেকে। সেদিকে এগিয়ে যেতে লাগলাম। কিছু দূর হেঁটে যেতেই আওয়াজটা আরো জোরালো হয়ে উঠল। কণ্ঠস্বর কোনো বৃদ্ধ মহিলার। কাকুতি মিনতি লুকিয়ে আছে সেই কণ্ঠস্বরের মধ্যে। কেউ আছো? শুনছো কেউ? দড়িটা একটু আলগা করে দিয়ে যাও, আমি নিঃশ্বাস নিতে আর পারছি না। দম বন্ধ হয়ে আসছে আমার। 3 দিন ধরে আমি কিছু খাবার খাইনি। একটা অদ্ভুত যন্ত্রণা লুকিয়েছিল আওয়াজটার মধ্যে। আমি যত দ্রুত সম্ভব এগিয়ে গেলাম। যে দৃশ্য আমি দেখলাম তা বিশ্বাস করা কঠিন। একটা মোটা গাছের গুঁড়ির সঙ্গে একটা দড়ি বাঁধা। সেই দড়ির অপর প্রান্ত বাঁধা একটা বৃদ্ধ মহিলার গলায় এবং কোমরে। মহিলার হাত এবং পাও বাঁধা রয়েছে। শুকনো পাতার উপর পড়ে থেকে ছটফট করছে ওই মহিলা। শরীরের হাড় গোনা যাচ্ছে এমন অবস্থা। সম্ভবত ভীষণ ক্ষুধার্ত এবং ক্লান্ত উনি।
আমার দিকে একটা করুণ চোখে তাকালো ওই মহিলা, তারপর বলল, একটু খুলে দাও না বাবা, ওই দড়িটা একটু খুলে দাও, না হলে একটু আলগা করে দাও, আমার খুব কষ্ট হচ্ছে, আমি যে আর পারছি না। আমি সঙ্গে সঙ্গে মহিলার গলার দড়ি খুলে দিলাম, হাত পায়ের বাঁধন আস্তে আস্তে খুলে দিলাম। হাত পা খুলে দেবার পর বয়স্ক মহিলা নিজের হাত আর পায়ের কবজিগুলো একবার হাত বুলিয়ে নিলেন। সত্যি এই দৃশ্য ভীষণই মর্মান্তিক। উনি আমাকে বললেন, বাবা, কিছু খাবার আছে তোমার কাছে? আমার কাছে কোনো খাবার ছিল না, কিন্তু আমি তখনই মনে মনে পরিকল্পনা করে নিয়েছিলাম আবার আমি ফিরে যাব ওই মহিলাকে নিয়ে সামনের গ্রামের দিকে। তার আগে আমাকে জানতে হবে যে কে বেঁধে রেখেছে ওনাকে এখানে। তার আগে আমি মহিলাকে নিজের সঙ্গে থাকা জলের জায়গা থেকে অল্প জল দিলাম। তারপর তাকে জিজ্ঞাসা করলাম, কে আপনাকে বেঁধে গেল এখানে এভাবে? বয়স্ক মহিলা কিছুক্ষণ জোরে জোরে শ্বাস নিলেন, তারপর অসহায়ভাবে এদিক ওদিক তাকালেন, দিয়ে বলতে শুরু করলেন, আমি আমি ওই পাশে যে ছোট্ট গ্রামটা আছে ওখানেই থাকি। তাহলে আপনি এই গভীর জঙ্গলে এলেন কি করে? আর কেই বা আপনাকে এভাবে এখানে বেঁধে রেখে গেছে? আর কেনই বা রেখেছে? কোনো মানুষ কি কাউকে এখনো এভাবে বেঁধে রাখতে পারে? আমি ওই গভীর জঙ্গলে কিভাবে এলাম, আর কেই বা আমাকে বেঁধে রেখেছে, এ কথা বলতে গেলে আমায় আপনাকে প্রথম থেকে সব ঘটনাটা খুলে বলতে হয়। হ্যাঁ বলুন, আমি শুনব। কে বা কারা আপনার এই পরিণতি করেছে? আমি জানি না আমি আপনার কোনো উপকার করতে পারবো কিনা, তবে হ্যাঁ, আমি চেষ্টা করব আপনাকে এই বন্দি দশা থেকে যাতে মুক্ত করতে পারি। তবে শোনো, আগে সব কিছুই ঠিক ছিল, জানো তো বাবা। আমাদের গ্রামটা খুব একটা বড় ছিল না, ছোট একটা গ্রাম ছিল। সেখানে আমরা যে কটা পরিবার ছিলাম, প্রত্যেকেই একে অপরের সঙ্গে বেশ সুখে স্বাচ্ছন্দ্যেই দিন কাটাচ্ছিলাম। তারপর কোথা থেকে যে কি হয়ে গেল জানি না, গোটা গ্রামটা এক মহামারীর কবলে পড়ল। প্রত্যেক পরিবারের ঘরে ঘরে মারণ রোগ বাসা বাঁধল, পরিবারের কাউকে ছাড়ল না। একে একে সব শেষ হয়ে গেল। কখন ঘটেছিল ঘটনাটা জানো? যেদিন প্রথমবার একদল সাহেবরা শহর থেকে এসেছিল এই গ্রাম ঘুরতে। তারা তো এসে ঘুরে গেল এই গ্রাম থেকে, কিন্তু গ্রামে দিয়ে গেল এই মারণ রোগ। তারপর থেকেই গোটা গ্রামটাতেই রোগ ছড়িয়ে গেল। সবাই কি যেন বলে নামটা, আমার অত মনে নেই গো। কত লোক মারা গেল। আমার বাড়ির সামনে রানী গোয়ালদের ছোট ছেলে, বড় ছেলে, ওই ছোট মেয়েটা, পাশের বাড়ির পুটির মা, ওই চাটুজ্জেদের ঘরের চারটে জোয়ান ছেলে, একে একে সবাই শেষ হলো। এ রোগ টাকা পয়সা কিচ্ছু দেখলো না।
পুটির মা যাদের দুবেলা খাবার জুটতো না বলো না, তারা চিকিৎসা করাবে কিভাবে? ওই চিকিৎসার অভাবে একে একে ওদের পরিবারটাও শেষ হয়ে গেল। কিন্তু যাদের টাকা আছে তারাও তো এই রোগ থেকে নিস্তার পেল না। ওই চাটুজ্জেদের বাড়ি বিরাট ব্যবসা ছিল ওদের। বাবা, বাইরে থেকে শহর থেকে কত ডাক্তার এলো, বাঁচাতে তো পারলো না গো তবু কাউকে। একে একে শেষ হয়ে গেল গোটা পরিবারটা, কেউ বাঁচলই না। আর এই মারণ রোগ থেকে নিস্তার পেল না আমার ঘরটাও। আমার স্বামী যখন মারা গেল আমার মনে কষ্ট হচ্ছিল না এমনটা নয়, কিন্তু ভেবে দেখলাম উনি তো শ্বাসকষ্টের জন্য অনেক কষ্ট পাচ্ছিলেন। আসলে ওনার হাঁপানির রোগ ছিল কি না, প্রায় 12 মাসই ওনার শ্বাসকষ্ট লেগে থাকতো। বলতে পারো অনেক দিন থেকেই উনি বিছানায় শয্যাশায়ী ছিলেন। আমার ওনার মারা যাওয়াতে কতটা তাই আমি ভেঙে পড়িনি। মনে হয়েছিল উনি যে কষ্ট পাচ্ছিলেন তা থেকে মুক্তি তো পেলেন। জানো তো বাবা, আমার ঘরে একখানা মিষ্টি বউ ছিল, আমার ছেলের বউ। হ্যাঁ, সেও বাঁচলো না। আমার ছেলে তাকে বাঁচাবার অনেক চেষ্টা করেছিল, এমনকি আমার শেষ সম্বল ছিল ওই 2টো গরু। আমার ছেলে গোয়াল ঘরে 2টো গরু বিক্রি করে সেই টাকায় তার চিকিৎসা করালো। কিন্তু যতদিন যেতে লাগলো রোগ বাড়তে থাকলো, কাশি, রক্ত বমি, গায়ের রং প্যাকাশে হয়ে যাওয়া সব বাড়তে থাকলো। তারপর একদিন ডাক্তার বলল যে আর কিছুই করার নেই। আমার ছেলে ডাক্তারের ওই শেষ কথাগুলো মেনে নিতে পারছিল না। সে ভাবলো এভাবে না হলে অন্যভাবে হবে। সে তো বউকে খুব ভালোবাসতো কিনা, পানের চেয়েও বেশি। তাই তো সে অন্য ব্যবস্থার কথা ভাবলো। সেই সময় দূরের এক গ্রাম থেকে কোনো এক কাপালিকের সঙ্গে তার আলাপ হলো। কেন হবে না? সব সম্ভব। আমি আছি কি করতে? মৃত মানুষকেও বাঁচিয়ে তোলা সম্ভব। তাহলে কিছু একটা করুন কাপালিক ঠাকুর। আমি যে আমার বউ ছাড়া ভাবতে পারি না কিছু। আমি ওকে খুব ভালোবাসি। আমি কিছুতেই এই মহামারীর রোগে ওকে মারা যেতে দেব না। যেমন করেই হোক আমি ওকে ফিরিয়ে আনবো আমার কাছে। আপনি শুধু বলুন আমাকে কি করতে হবে। উপায় একটা আছে, কিন্তু এই পদ্ধতি খুব কঠিন। সবার চোখের আড়ালে এই পদ্ধতি করতে হবে। চেষ্টা করো যেন কেউ জানতে না পারে, কিন্তু সাবধান, যদি কোনো রকম ভুল ত্রুটি হয় অথবা যদি কোনো বাধা পড়ে তার ফল কিন্তু মারাত্মক হতে পারে। আমি নিষ্ঠার সঙ্গে সবকিছু করব, কোনো বাধা আসতে দেব না। আমাকে বলুন কি করতে হবে। আজ থেকে অনেক বছর আগে যখন আমি এই সাধনার পথ ধরেছিলাম তখন আমার গুরুর কাছে একটা পুঁথি দেখেছিলাম। সেই পুঁথিতে পড়েছিলাম এই পদ্ধতি সম্বন্ধে, সর্পগাত্র ধারণ তন্ত্র। এই তন্ত্র পদ্ধতি এখনো অবধি খুব কম লোক সফলভাবে ব্যবহার করতে পেরেছে। আমি এখনো বলবো আরেকবার ভেবে নাও, পরে কিন্তু পিছিয়ে আসার রাস্তা থাকবে না। ওকে প্রাণে বাঁচানোর জন্য আমি সব কিছু করতে পারবো, আপনি শুধু বলুন আমাকে একবার। আচ্ছা, তবে শোনো, তোমার স্ত্রী মারা যাবার আগে এই পদ্ধতি পালন করতে হবে। তার মৃত্যু হওয়ার পর এই পদ্ধতি আর পালন করা সম্ভব নয়। সামনের অমাবস্যা তিথিতে তোমার অসুস্থ স্ত্রীকে মধ্যরাতে 6 হাত গর্ত খুঁড়ে সেখানে শোয়াতে হবে। তার আগে আমি এখানে যজ্ঞ করব।
সেই যজ্ঞের ভস্ম এবং কোনো জীবিত প্রাণীর দেহ থেকে বার করা কাঁচা রক্ত মিশিয়ে তার হাতে, পায়ে আর মুখে লাগিয়ে দিতে হবে। রক্ত বার করার সময় খেয়াল রাখতে হবে যেন প্রাণীর রক্ত যে শরীর থেকে বেরিয়ে আসছে সেই শরীরের ধারক মারা যেন না যায়, এবং এমনভাবে রক্ত বার করতে হবে যেন রক্ত বার করা শেষ হওয়ার পর সেই প্রাণী আর জীবিত না থাকে। তারপর সেই প্রাণীর কাঁচা মাংস তোমার স্ত্রীর অর্ধজীবিত দেহের পাশে রাখতে হবে, তাকে কিছুটা রক্ত পানীয় হিসেবে খাইয়ে দিতে হবে। তারপর আমার দেওয়া বিশেষ মন্ত্র পড়ে মাটি চাপা দিয়ে তোমাকে বেরিয়ে আসতে হবে। প্রতি 15 দিন অন্তর অন্তর একবার পূর্ণিমায় এবং একবার অমাবস্যাতে এই পদ্ধতি পালন করতে হবে এবং তাকে পানীয় হিসাবে রক্ত এবং মাংস উৎসর্গ করতে হবে। এর বদলে অমাবস্যা বা পূর্ণিমার একদিন পরে অর্থাৎ প্রতিপদ তিথিতে মধ্যরাত্রে তোমার স্ত্রী সেখান থেকে বেরিয়ে এসে তোমার সঙ্গে দেখা করবে, ঠিক আগের মতো কথা বলবে এবং সে যা চায় তাকে তাই দিতে হবে। তাকে তুষ্ট করতে হবে তোমাকে প্রতিপদ তিথিতে। সারা রাত সে তোমার সঙ্গে কাটাবে। যাওয়ার সময় ভোর রাতে তাকে আবারও কাঁচা রক্ত আর মাংস দিতে হবে। তারপর সে ঘর থেকে বেরিয়ে চলে যাবে। তার পিছন পিছন তুমি যেতে পারবে না, দেখতে পারবে না সে কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে। তোমাকে আবার অপেক্ষা করে থাকতে হবে পরের পূর্ণিমা অথবা অমাবস্যার জন্য। কিন্তু ও কি চিরকাল মাটির নিচে থাকবে? আমার সঙ্গে থাকবে না কখনো? 9 বার এই পদ্ধতি একইভাবে করে যেতে হবে। 9ম বারে যখন সে উঠে আসবে তারপর আর সে কখনো তোমাকে ছেড়ে যাবে না। কোনো রোগ ব্যাধি তাকে স্পর্শ করতে পারবে না। সাধারণ স্ত্রীর মতন সে তোমার সঙ্গে তোমার ঘরে থাকবে, সঙ্গমে লিপ্ত হবে। আবার সবকিছু আগের মতন ঠিক হয়ে যাবে। তবে সাবধান, এই পদ্ধতির কিছু নিয়ম আছে। যে কোনোভাবেই হোক তোমাকে ওই বিশেষ রাত্রে তোমার স্ত্রীকে রক্ত এবং মাংস উৎসর্গ করতেই হবে, যে কোনো প্রাণীর হোক, মানুষেরও হতে পারে। এবং আর একটা বিষয়ে সতর্ক থাকতে হবে, ঘরে কোনো ঈশ্বরের প্রতিমা রাখা যাবে না, কোনো পুজো পালন করা যাবে না। আমার ছেলে তখন ভালোবাসায় অন্ত, কি করছে না ভেবেই রাজি হয়ে গেল। উপায় পেয়েছি মা, আমি উপায় পেয়েছি। তোমার বৌমাকে আবার আগের মতন করার উপায় আমি পেয়ে গেছি। পুরো উপায় শুনে আমি প্রথমেই তাকে বারণ করলাম। এ কি বলছিস তুই? আমার মন মানছে না, ঘরে ঠাকুর রইবে না। তাছাড়া এ কেমন পদ্ধতি? না, আমার মন বলছে এটা ঠিক নয়, করিস না। আমি তাকে আটকানোর চেষ্টা করলাম, বোঝানোর চেষ্টাও করলাম, শাসন করলাম, কিন্তু কোনো লাভ হলো না। প্রথম রাত্রে ছাগলের রক্ত আর মাংস দিয়ে সেই কাজ করলো। আমি অনেকবার আটকানোর চেষ্টা করেছিলাম। আমাকে ঘরে বন্ধ করে রেখেছিল কালী। তারপর দিন রাত্রে কার কথা মতো সত্যি সত্যি তারপর তার বউ এলো। সেই চেহারায় রোগ নেই, জরা নেই, যন্ত্রণা নেই, গায়ের রঙও ফ্যাকাশে, আর মুখে একটা অমানবিক হাসি। ওই চাউনি আমি কখনো ভুলবো না। আমার দিকে যেভাবে তাকিয়েছিল, না না, ও চাউনি আমার বাড়ির বউয়ের নয়। কিন্তু কালীচরণ যে ভালোবাসায় অন্ধ, কিছুই যে দেখতেই পাচ্ছিল না। তার কয়েকদিন পর আমি ভাবলাম মাটি কুড়ে বউয়ের শরীরে আগুন লাগিয়ে দেব। মাটির তলায় কি আর বেঁচে থাকা সম্ভব? সে আমার বাড়ির বউমা নয়। আমার বাড়ির বউ তো কবেই চলে গেছে। এখন ওই দেহে অন্য কেউ আছে।
কালীচরণ আমাকে মাটি করতে ডেকে নিয়েছিল। আমাকে ঘরে নিয়ে গিয়ে খুব মারলো আমার ছেলে। তারপর টানতে টানতে ওই জঙ্গলের গাছের সঙ্গে বেঁধে দিয়ে গেল। আমাকে বলল, এই থাক, তুই এখানে বুড়ি পড়ে থাক, এই জঙ্গলে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় থাক। 3 দিনে একবার তোকে আমি খাবার জল দিয়ে যাব। তোর জন্য আমার সংসারে কোনো সমস্যা হোক আমি চাই না, তুই এখানে থাক। আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। রোদ, জল, ঝড়, বৃষ্টি, আমি 4টে মাস এখানে কাটিয়েছি ওই হাত পা বাঁধা অবস্থায়। ঠাকুর ডেকেছি, বলেছি আমাকে মৃত্যু দিতে, আমার ছেলেকে আবার ঠিক করে দিতে বলেছি। প্রথম 3 দিন অন্তর অন্তর আমার ছেলে আমায় খাবার আর জল দিয়ে যেত, খুবই সামান্য সে পরিমাণ। খুব কষ্ট হতো আমার। শেষ 7 দিন সে আসেনি। আমি খাবার জল ছাড়া না খেয়ে এখানে পড়ে আছি বাবা, মুক্তি পাচ্ছিলাম না। বড় যন্ত্রণায় আটকেছিলাম এখানে। তুমি এলে, তোমাকে বললাম এবার আমার ছুটি। আমি হিসেব করেছি, কালকে রাতে নবম অমাবস্যা ছিল, তার মানে আজই ওই বউ উঠে আসবে পাকাপাকিভাবে, আর কখনো সে যাবে না। আমি বুঝতে পারছি আমার ছেলেটা মায়ায় অন্ধ, কিন্তু আমার হাতে যে আর কিছুই নেই, কিছুই নেই আমার হাতে। এতক্ষণ ধরে এক টানা ওই বয়স্ক মহিলার কথা শুনলাম। বুঝতে পারছিলাম ভয়ানক কিছু একটা হচ্ছে। খারাপও লাগলো ওই বয়স্ক মহিলার জন্য। এক মুহূর্তের জন্যে চোখের কোণে জল চলে এসেছিল। ওই মহিলাকে দেখাতে চাইনি আমার চোখের জল, তাই উল্টো দিকে মুখ ঘুরিয়ে নিলাম। তারপর পিছন ঘুরে মহিলাকে বলতে গেলাম, আপনি এখন চলুন আমার সঙ্গে, আমি দেখছি কি করা। আমার মুখের কথা মুখেই থেকে গেল, শেষ করতে পারলাম না। যখন পিছন ঘুরে তাকালাম, হতবাক হয়ে গেলাম। কোথায় বয়স্ক মহিলা? গাছের গুঁড়িতে বাঁধা রয়েছে একটা 3 দিনের বাসি মরা। হাড় কঙ্কাল বেরিয়ে এসেছে, চামড়া গলে গলে মাটিতে পড়ছে, প্রচণ্ড দুর্গন্ধ। আশেপাশের পোকামাকড়ের বাসা বেঁধেছে। শিয়াল কুকুরে ছিঁড়ে নিয়ে গেছে হাতের আঙুলের এবং পায়ের কিছু মাংস। ওহ, কি বীভৎস সেই দৃশ্য! চারিদিকটা উৎকট গন্ধে ভরে গেছে। আমি নাকে হাত চেপে সরে এলাম। আমার জায়গায় অন্য কোনো মানুষ থাকলে এখানে হয় অজ্ঞান হয়ে যেত, কিংবা ঘৃণায় বমি করে দিত। ঈশ্বরের আশীর্বাদে এসব দুর্বলতা আমার মধ্যে কিছুটা কমই রয়েছে, কিন্তু চোখের জল আমি ধরে রাখতে পারিনি। এই মহিলার যন্ত্রণার কথায় প্রচণ্ড খারাপ লাগছিল। তার সাথে সাথে তার ছেলে কালীচরণের উপর হচ্ছিল রাগ আর ঘৃণা। রাগ হচ্ছিল কাপালিকের উপর। আমি মনে মনে ঠিক করে নিয়েছিলাম কি করব। আজ রাত্রে যদি ওই বউ উঠে আসে তবে ভয়ানক অনর্থ হবে। শুধু কালীচরণের নয়, আরও অনেক মানুষের জীবন বিপন্ন হতে পারে। ওই দেহ এখন পিশাচে পরিণত হয়েছে। আমি নিজেকে কোনোভাবে শক্ত করে আশেপাশ থেকে শুকনো পাতা আর ডালপালা জোগাড় করে আনলাম। এই বয়স্ক মহিলা অনেক কষ্ট পেয়েছে, এনার সৎকারের প্রয়োজন। শুকনো ডালপালার অভাব হয়নি। তারপর সেগুলোকে ওনার দেহের উপর রেখে
আমি অগ্নি সম্প্রদান করলাম। সেখানেই বসেছিলাম অনেকক্ষণ। তারপর মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করে সেখান থেকে আবার যত দ্রুত সম্ভব হাঁটতে শুরু করলাম গ্রামের দিকে। আজ রাত্রে আমাকে ওই অশুভ শক্তিকে বিতাড়িত করতেই হবে। আমি রীতিমতো আমার গতি দ্বিগুণ তিনগুণ করে হাঁটতে শুরু করলাম, কারণ অনেক দূর এগিয়ে এসেছিলাম। ফিরে যাওয়া অতটাও সহজ নয়। কয়েক ঘন্টার মধ্যে আমি আবার গ্রামীণ সীমান্তের কাছে পৌঁছে গেলাম। ততক্ষণে অন্ধকার হয়ে গেছে, অনেক রাত হয়েছে। জঙ্গলের মাঝে অন্ধকারে হাঁটতে বেশ অসুবিধা হয়েছিল, কারণ জঙ্গলে কোনো নির্দিষ্ট রাস্তা ছিল না। শুকনো পাতা আর ডালপালা পেরিয়ে যেতে যেতে কতবার যে খোঁচা লেগেছে তার হিসেব নেই। যখন আবার ওই বাড়ির বাইরে এসে পৌঁছালাম, তখন বেশ অন্ধকার নেমে এসেছে। চারিদিকটা আগের মতো নিস্তব্ধ এবং থমথমে। আমার উপস্থিতি যেন এই পরিবেশে কাম্য নয়। আজকে অমাবস্যার রাত। খুব তাড়াতাড়ি অন্ধকার নেমে এসেছে। আমি মনে মনে বেশ বুঝতে পারছিলাম আজকে রাতটা বড় হবে। তারপর ঘরের ভিতর আবার ঢুকলাম। দেখলাম ঘরের দরজায় প্রদীপ জ্বলছে। উঠোনটা আগের দিনের থেকে একটু বেশি পরিষ্কার, সম্ভবত পরিষ্কার করা হয়েছে। হঠাৎ চমকে গেলাম। একটা গলার আওয়াজ। আপনি এখানে? চমকে পিছন ফিরে তাকিয়ে আমি বললাম, হ্যাঁ, আসলে জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিলাম, কিন্তু ঘটনাচক্রে রাস্তা হারিয়ে ফেলি। বারবার ঘুরে ঘুরে এক জায়গায় এসে পৌঁছাচ্ছিলাম, তাই আর ঝুঁকি না নিয়ে ফিরে এলাম। তো ফিরে এলেন কি জন্য? এখানে কি যাই? না, আসলে ভাবলাম কোথায় যাব, তাই আপনাকে আবার বিরক্ত করতে চলে এলাম। কিছু মনে করেননি নিশ্চয়ই? কালীচরণের মুখে বিরক্তির ছাপ স্পষ্ট, আর এটা স্বাভাবিকও, কারণ আজকের রাতটা তার জন্য বিশেষ। সেখানে আমার অবাঞ্ছিত উপস্থিতি কাম্য নয়। কালীচরণ তখন আমাকে জিজ্ঞাসা করল, আপনি কোন দিক দিয়ে যাচ্ছিলেন? আমি মিথ্যে না বলে সত্যি বললাম। আমি দক্ষিণ দিকে যাচ্ছিলাম। কালীচরণ এক মুহূর্তের জন্য কিছু একটা ভাবল। তারপর তার চেহারায় একটা অদ্ভুত ভাব লক্ষ্য করলাম। তার গলার সুর বদলে গেল। একটা মুচকি হাসি খেলে গেল ঠোঁটের কোণে। তারপর আমাকে বলল, আচ্ছা, বুঝতে পারলাম। ভালোই হলো আপনি এলেন, আমার কিছুটা সুবিধা হয়ে গেল। সুবিধা? কি সুবিধা? কালীচরণ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে হাসল। আমি আবার জিজ্ঞাসা করলাম, কি সুবিধা বললেন না তো? না না, তেমন কিছুই না। এই আমার একজন গল্প করার লোক হলো। তারপর আমরা দুজন ভিতরের ঘরে এসে পৌঁছলাম। আজকে ঘরটা আগের দিনের থেকেও বেশি থমথমে মনে হচ্ছে। দেওয়ালগুলো যেন অপেক্ষা করছে কোনো ভবিষ্যতের ঘটনার। আমার মনের ভিতর ভয় ছিল না, যদিও ছিল কেবল ঘৃণা, আর তার সাথে সাথে করুণা। মায়ায় অন্ধ হয়ে মানুষ যে কি কি করতে পারে তা সাধারণের চিন্তারও ঊর্ধ্বে। ভিতরের ঘরে দুজন বসেছিলাম। মহামারী ও তৎকালীন নানা ঘটনা নিয়ে আমরা আলোচনা করছিলাম। কথাবার্তার একটা মুহূর্তে এসে আমি কালীচরণকে খানিকটা উত্তেজিত করার জন্যে বললাম, একদিকে মহামারীর একটা ভালো দিক আছে, দেশের লোক সংখ্যা কমছে। বর্তমানে যা অবস্থা, যত বেশি লোক তত বেশি অভাব। আমি আমার উদ্দেশ্যে সফল হলাম।
কালীচরণ কথাটা শুনে রাগে খেপে উঠল। আমাকে বলল, আপনি কখনো কোনো কাছের মানুষকে হারিয়েছেন? হ্যাঁ, অনেকে। আমার ঠাকুরদা, ঠাকুরমা, আরও অনেক আত্মীয়, এক কাকা, অনেককে হারিয়েছি আমি। কখনো এমন কাউকে হারিয়েছেন যে আপনার সামনে কষ্ট পেয়ে আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আপনার সেটা দেখা ছাড়া আর কিছুই করার নেই? হ্যাঁ, কিন্তু কেন? কারণ যখন হারাবেন তখন বুঝতে পারবেন কতটা মানসিক ক্ষতি হয় একজনের। কেউ চলে গেলেই তো সবটা শেষ হয় না। আর তাছাড়া আমরা একটা নির্দিষ্ট সীমা অবধি চেষ্টা করতে পারি কাউকে বাঁচানোর, সবটা তো আমাদের হাতে থাকে না। এই ধরনের কথা তারা বলে যারা ভীরু কাপুরুষ, যাদের ক্ষমতা নেই লড়াই করার। আমরা কেউ ভীরু কাপুরুষ নয় কালীচরণ। আমরা জানি কখন যেতে দিতে হয়। কিচ্ছু জানেন না। অনেকভাবে একজনকে ফিরিয়ে আনা সম্ভব, অনেক উপায় আছে। আমি ফিরিয়ে আনবো। জোর করে ওভাবে কাউকে ফিরিয়ে আনা যায় না। ফিরিয়ে আনা যায়, আমি জানি। সর্পগাত্র ধারণতন্ত্র। আপনি আদৌ জানেন এই তন্ত্রের মানে কি? কি কি হয় এই তন্ত্রে আপনি জানেন? যার কথা বিশ্বাস করে আপনি এই কাজগুলো করছেন, তিনি আপনাকে বোকা বানাচ্ছেন। আমি নিজে দেখেছি হয়। আপনি যেটা দেখেছেন আর যেটা সত্যি তার আকাশ পাতাল পার্থক্য। এতে যে মারা যায় সেই মানুষটা কখনো ফিরে আসে না, তার জায়গায় ফিরে আসে একটা পিশাচ শরীর, একই রকম দেখতে কিন্তু আত্মা আলাদা। আমি কিছুতেই আপনার কথা বিশ্বাস করতে পারছি না। আমি কিছু একটা বলতে চাইছিলাম, তখনই কালীচরণ আবার বলল, একটু বসুন, আমি এখনই আসছি। কালীচরণ উঠে চলে গেল। আমি কিছুক্ষণ বসে থাকলাম, তারপর উঠে গেলাম। এই ঘরটা সম্পূর্ণ খালি। এখান দিয়ে সামনের গলি দিয়ে এগিয়ে গেলে দুদিকে দুটো ঘর পড়ে। তার ওদিকে রয়েছে বাড়ির পিছন দিকে যাবার রাস্তা। এদিকে হেঁটে হেঁটে একটা ঘরের সামনে এসে দাঁড়ালাম, যে ঘরটায় রাতের বেলায় কালীচরণ শুয়ে থাকে। দরজাটা ভেজানো ছিল। আস্তে করে ধাক্কা দিতে খুলে গেল। ঘরের ভিতর একটা চৌকি দেখলাম। আগের দিন এটা ছিল না। উপরে কাপড় পাতা রয়েছে। এই চৌকিটা সম্ভবত অন্য কোনো ঘর থেকে নিয়ে আসা হয়েছে। কেউ হয়তো নিজের ঘরের আসবাব ফেলে গেছিল। এটা আমি তখনই বুঝতে পেরেছিলাম, কারণ চৌকির উপর অনেক ধুলো লেগেছিল। চৌকিতে পাতা বাড়তি কাপড়টা ঝুলতে ঝুলতে মাটি স্পর্শ করেছে। কাপড়ের ডগাটা ভিজে আছে মনে হচ্ছে। আমি চৌকির কাছে গিয়ে কাপড়টা একটু সরালাম। তারপর নিচের দিকে ঝুঁকে উঁকি মেরে দেখার চেষ্টা করলাম তলায় কিছু আছে কিনা। যেটা দেখলাম তাতে আমার বুকের ভিতরটা ঠান্ডা হয়ে গেল। দেখলাম তলায় একটা বড় ভজালি, একটা মৃত রোমশ দেহ, আর তার মাথাটা কেটে আরেক দিকে নামিয়ে রাখা। মাথাটা দেখে বুঝতে অসুবিধে হলো না প্রাণীটা আসলে একটা শিয়াল, আকারে মাঝারি গোছের। তার দেহ থেকে বেরিয়ে আসা কয়েক ফোঁটা রক্তে চৌকির ওপরে কাপড়ের কোণটা ভিজেছে। কাপড়টা নামিয়ে আমি ঘর থেকে বেরিয়ে এলাম। ঘর থেকে বেরিয়ে দরজা লাগিয়ে দিলাম। তারপর আস্তে আস্তে পা ফেলে ফেলে ঘরের পিছনের দরজার দিকে গেলাম। সেখানে দেখলাম আগে থেকে মাটি খোঁড়া হয়েছে। গর্তের চারদিকে গোলাপ ফুলের পাপড়ি ছড়ানো, গন্ধ ধূপ দেওয়া। এতক্ষণ গন্ধটা পাইনি, কারণ ঘরের দিকে দরজাটা বন্ধ ছিল। গর্তের ভিতর চেহারাটা আমি তখন দেখতে পাইনি। আমি একটা একটা করে গর্তের দিকে এগিয়ে গেলাম। আমি একবার ঝুঁকে দেখার চেষ্টা করলাম গর্তের নিচেটা, কিন্তু সঙ্গে সঙ্গে আমার মাথায় একটা ভীষণ আঘাত। চোখটা আস্তে আস্তে ঝাপসা হয়ে এলো।
আমি মাথার পিছন দিক দিয়ে হাত দিয়ে বোঝার চেষ্টা করলাম রক্ত বেরিয়েছে কিনা। ততক্ষণে আর নিজেকে ধরে রাখতে না পেরে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। তারপর আর কিছু মনে নেই আমার। যখন চোখ খুললাম মাথায় ভীষণ যন্ত্রণা, আমার হাত পা বাঁধা। একদিকে পাশ ফিরে শুয়ে রয়েছি, যে ঘরটিতে আগের দিন শুয়েছিলাম সেই ঘরটাতেই। বুঝতে পারলাম না কিভাবে হলো। তারপর সবটা মনে পড়তে উঠে বসার চেষ্টা করলাম। কোনোভাবে শরীরটাকে বেঁকিয়ে উঠে বসলাম। ঘরের চারদিকটা দেখতে লাগলাম, কিন্তু তখন ঘুটঘুটে অন্ধকার আর এক ভয়ানক নিস্তব্ধতা আমাকে যেন গিলে খেতে চাইছে। পিছনের জানালাটা খোলা। আজকে যেহেতু অমাবস্যা তাই বাইরেটা অন্ধকার। তবুও আমি আকাশের দিকে তাকিয়ে সময় বোঝার চেষ্টা করলাম। সম্ভবত মধ্যরাত্রি পেরিয়ে গেছে। একটা কিরকম গন্ধ নাকে আসছিল। এই গন্ধ আমি আগেও পেয়েছি, বহুবার পেয়েছি। তন্ত্র সাধনার জন্যে আমিও ঘুরেছি বহু জায়গায়, শ্মশানে রাত কাটিয়েছি। এ গন্ধ পোড়া মাংসের। আমার খুব পরিচিত এই গন্ধ। বাইরে থেকে এক ফোঁটা হাওয়া চলেনি। অন্ধকারের মাঝেও বুঝতে পারলাম আমার চারদিকে গোল করে গণ্ডি কাটা রয়েছে, সম্ভবত শ্মশানের ছাইয়ের আর উৎকট কাঁচা রঙের গন্ধ। আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করতে যাব, তার আগেই বাইরে শব্দ শুনতে পেলাম। গুনগুন করে একটা গান গাইতে গাইতে এগিয়ে আসছে কালীচরণ। আমার দরজার কাছে এসে যখন দাঁড়ালো, অন্ধকারে তার মুখ দেখতে পেলাম আমি। একটা লম্বা কালো ছায়া দাঁড়িয়ে রয়েছে আমার সামনে। তারপর আমাকে বলল, চোখ খুললো আপনার? ঠিক সময় উঠে বসেছেন, ওর আসার সময় হয়েছে। এই এলো বলে, আর একটু অপেক্ষা করুন। আমি কিছু বলতে যাব, এমন সময় আমাকে থামিয়ে কালীচরণ বলল, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সব কথা শুনবো, আগে বাকি কাজটা সেরে ফেলি। একটু অপেক্ষা করুন, তারপর তো গল্প হবে। তারপর আমার সামনে দিয়ে কালীচরণ বেরিয়ে গিয়ে অন্যদিকে গেল। সেখান দিয়ে যখন এলো, তখন তার হাতে একটা মৃত শেয়ালের দেহ। ফোঁটা ফোঁটা রক্ত মেঝেতে পড়ছে। কালীচরণ হেঁটে হেঁটে বাড়ির পিছন দিকে চলে গেল। আমি পায়ে আওয়াজ শুনে বুঝতে পারলাম। তারপর আস্তে আস্তে আবার আসতে লাগলো এই দিকে। আমি বুঝতে পারছিলাম না কি করব। কালীচরণের পরিকল্পনা যে কি তা আন্দাজ করতে পেরেছি আমি। এবারে আমাকে ভাবতে হবে কি করে এখান থেকে বেরোনো যায়। কিন্তু সমস্যার ব্যাপার হলো আমার পা বাঁধা। আস্তে আস্তে কালীচরণ আবার ঘরের সামনে এলো। দেখলাম কালীচরণের হাতে একটা বাটি। বাটিতে একটা তরল পদার্থ মেঝেতে অল্প অল্প করে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছে সে। আর দুটির কোঁচে গুঁজে রাখা ভজালি বার করে শেয়ালের মাংসর ছোট ছোট টুকরো করে পরপর ছড়িয়ে দিচ্ছে। যেমনভাবে খাবারের টোপ দেখে ইঁদুরকে নিয়ে আসা হয়, সেভাবে যেন পুরো ব্যাপারটা সাজানো। তারপর আমার খুব কাছে এসে অনেকটা রক্ত ঢেলে দিল সব নিচেটায়, আর নিজের রক্তাক্ত হাতটা মাখিয়ে দিল আমার হাতের উপর। আমি শান্ত হয়ে বসে বসে সব দেখছিলাম। উত্তেজিত হয়ে কোনো লাভ নেই। এর থেকেও বেশি ভয়ানক বিপদে বহুবার এসেছি আমি। তাই এই সব মুহূর্তে মাথা ঠান্ডা রাখা খুব প্রয়োজন।
আমি শুধু অপেক্ষা করছিলাম একটা সুযোগের। কালীচরণ শিয়ালের বাকি মাংসগুলো আমার সামনে ফেলে দিয়ে তারপর নিজের ভজালি দিয়ে আমার হাতটা সামনে এনে হাতের তালুতে একটা গভীর ক্ষত করল। আমার যন্ত্রণা হলো, কিন্তু মুখ দিয়ে আমি কোনো আওয়াজ বের করলাম না। ফিনকে দিয়ে রক্ত বেরোতে লাগলো। তারপর কালীচরণ ভোজালিটা নামিয়ে রেখে পাশের ঘর থেকে একটা লণ্ঠন নিয়ে পিছন দিকটায় রাখলো। তারপর আমার পাশে এসে বসলো। আমি কিছুটা পিছিয়ে গেলাম লণ্ঠনের দিকে। কালীচরণ বলল, যাচ্ছেন কোথায়? কোথাও গিয়ে লাভ নেই, এইখানে পালানো সম্ভব নয়। আর তাছাড়া আর তো কিছুক্ষণ অপেক্ষা করুন। আপনার কি মনে হয় এগুলো করে আপনার উদ্দেশ্য পূরণ হবে? আপনি যেটা চাইছেন সেটা পাবেন? আলবাত পাবো। 4.5 মাস ধরে অপেক্ষা করছি আজকের দিনটার জন্য। দেখুন, আপনি নিজে নিজে এসে আমার কাছে কি সুন্দর ধরা দিলেন। আমিও ভাবছিলাম একটা মানুষ জোগাড় করতে পারলে ভালো হতো। ওর না মানুষের মাংস খেতে খুব বেশি ভালো লাগবে, কিন্তু মানুষ আমি পাচ্ছিলাম না। আপনি জানেন, আপনাকে কিচ্ছু করতাম না। কাল রাতে একবার ভেবেছিলাম যে আপনাকে ধরে রাখবো, কিন্তু তারপর মনে হলো থাক, যেতে দিই। কিন্তু আজকে যখন দেখলাম আপনি ঘুরে এসেছেন, বুঝলাম এটা হয়তো একটা সংকেত। হয়তো ও আপনাকেই চায়। অবশ্যই এটা সংকেত, তবে আপনার বিপদের সংকেত। আমি আপনাকে সতর্ক করতে এসেছিলাম, এই কাজ আপনি করবেন না। চুপ, একদম চুপ। ওই যে শুনতে পাচ্ছেন? কান খাড়া করে শুনুন, শুনুন ও নিঃশ্বাসের শব্দ। ও জেগে উঠেছে। ও আর কোথাও যাবে না আমাকে ছেড়ে। ও এবার আমার সঙ্গেই থাকবে। ওই যে আসছে, আপনি বুঝতে পারছেন? কথাটা মিথ্যা নয়। কান খাড়া করে আমি শুনলাম। সত্যি বাইরে থেকে নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। নিঃশ্বাস বলা ভুল, বলতে হয় অমানবিক গর্জন। কেউ একজন এগিয়ে আসছে। আস্তে আস্তে বাড়ির পিছন দিকে এসে পৌঁছেছে। এবার ঘরের দরজা খোলার শব্দ হলো। অনেক দূর থেকে কোথাও একটা কুকুর ডেকে উঠল। নিঃশ্বাস এবং গর্জনের শব্দটা আরো কয়েক গুণ জোরালো হয়েছে। প্রথম রাতে আমি যেরকম শব্দ পেয়েছিলাম সেই রকম শব্দ। 4 পায়ে কেউ যেন আসছে। মাঝে মাঝে কিছু খাওয়ার আওয়াজ উঠছে। কালীচরণের মুখের দিকে তাকিয়ে দেখলাম তার মুখে এক অমানবিক হাসি অনবরত বেড়েই চলেছে। আস্তে আস্তে কালো ছায়াটা আরো সামনে আসছে। আমি আরেকটু লণ্ঠনের দিকে পিছিয়ে গেলাম। দরজার ওদিকে ছায়া দেখা যাচ্ছে। একটা খোলা চুল আসছে। আমি আরেকটু লণ্ঠনের দিকে পিছিয়ে গেলাম। দরজার ওদিকে ছায়া দেখা যাচ্ছে। একটা খোলা চুল, বাঁকানো কাঁধ, হামাগুড়ি দিয়ে একটু একটু করে এগিয়ে আসছে। মাঝে মাঝে নিজের মুখটা মাটির কাছে নিয়ে গিয়ে বন্য পশুর মতো শুঁকছে, আর একটা লম্বা জিভ বার করে মেঝের রক্ত চাটছে। মুখে তুলে নিচ্ছে মাংসখণ্ডগুলো। তারপর কুকুরের মতন উপর দিকে মুখ করে চিবিয়ে চিবিয়ে উল্লাসের সঙ্গে খাচ্ছে। এই দৃশ্য যে কি বিভৎস তা বলে বোঝাতে পারবো না। তারপর একেবারে দরজার সামনে চলে এলো। প্রথমবারের জন্য আমি তার চেহারা দেখতে পেলাম। একটা নারী মূর্তি। চোখগুলো কালো, পুরোটাই যেন চোখের মণি। গায়ের রং ধপধপে সাদা, ফ্যাকাশে বলাও ভুল হবে। আমি আরেকটু পিছিয়ে গেলাম। চোখ তুলে আমার দিকে একবার দেখলো ওই অদ্ভুত দর্শন নারী। ঘাড়টা বেঁকিয়ে আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল। তারপর সে কি বিদঘুটে হাসি। গোটা ঘরে তার শব্দ ছড়িয়ে পড়েছে।
আর উল্টো দিকে কালীচরণ উন্মাদের মতন বলছে, তুমি তুমি এসেছো, এসে পড়েছো, তুমি এসেছো গো। লণ্ঠনের আলো বারবার কেঁপে কেঁপে উঠছে। আরো কয়েক পা এগিয়ে এলো ওই নারী মূর্তি। তার জিভটা সাধারণ মানুষের জিভের প্রায় 5 গুণ বড়। আমার সামনে শেষ রক্ত ফোঁটাটুকু চেটে পরিষ্কার করে মাংসখণ্ডটা মুখে তুলল। সেই মুহূর্তে ওই নারী মূর্তির মুখে যে কি পাশবিক তৃপ্তি তা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। তারপর আমার চারদিকের গণ্ডির ভিতরে প্রবেশ করল। তারপর জিভ দিয়ে আমার পায়ের কাছে লেগে থাকা কিছুটা রক্ত চেটে আমার হাতের ক্ষতস্থানটা চাটতে শুরু করল। এক অদ্ভুত রক্ত পিপাসা এই নারীর মধ্যে। তার চুলগুলো আমার পায়ে ঠেকছিল। তার জিভের স্পর্শে আমার সারা শরীর জ্বলে যাচ্ছিল। তার মাথাটা আমার সামনের দিকে ঝুঁকে রয়েছে। আমি আস্তে আস্তে আমার মাথাটা তার মাথার কাছে নিয়ে গেলাম। তার কানের কাছে নিয়ে গেলাম আমার মুখটা। এটাই সুযোগ। আমি এক মুহূর্ত সময় নষ্ট করলাম না। সঙ্গে সঙ্গে আমার বাঁধা হাত দিয়ে ওই নারী মূর্তির গলার কাছটা শক্তভাবে টিপে ধরলাম, যেন ছাড়াতে না পারে। তারপর কানের কাছে মুখ নিয়ে গিয়ে পড়তে শুরু করলাম, ওং ভদ্রং কর্ণভিং শ্রীণুয়াম দেবা ভদ্রং পশ্যেমক্ষভির্যজত্রা স্থিরৈ অঙ্গৈ তুষ্টবাংশ তনুহভি বশ্যেম দেবহিতং যত আয়ু। ওং স্বস্তি ন ইন্দ্র বৃদ্ধশ্রবা স্বস্তি ন পূষা বিশ্ববেদা স্বস্তি ন মুখ্যার্থে অরিষ্টনেমি স্বস্তি ন বৃহস্পতির ধাতু। ওং শান্তি শান্তি শান্তি। সঙ্গে সঙ্গে আত্মার থেকে ভীষণ চিৎকার। সহ্য করতে পারবে কি করে? ওই যে বৈদিক শান্তি মন্ত্র, কোনো অশুভ শক্তির ক্ষমতা নেই এই মন্ত্রের সামনে দাঁড়ানোর। সেই আত্মা এবার পিছিয়ে যাবার চেষ্টা করতে লাগলো। তার গায়ে এত ভীষণ জোর যে আমাকে নিয়েই টানতে টানতে পিছিয়ে যেতে লাগলো। কিন্তু আমার হাতের ফাঁক থেকে বেরোনো অত সহজ নয়। চিৎকারে আমার কানের পর্দা ফেটে যাবার মতন অবস্থা হলো। কিন্তু তবুও আমি মন্ত্রপাঠ থামাইনি। কালীচরণ এতক্ষণ বুঝতে পারেনি ব্যাপারটা কি হচ্ছিল। যখনই বুঝতে পারল, সঙ্গে সঙ্গে উঠে সামনের ভোজালিটা তুলে নিয়ে আমার দিকে আক্রমণ করতে এলো। তার উদ্দেশ্য ছিল আমার হাতের আঙুলগুলো কেটে শরীর থেকে আলাদা করে দেওয়া। কিন্তু সেই মুহূর্তে আমার স্নায়ু ভীষণ শক্ত। আমি জানি দুর্বল হয়ে পড়লেই মৃত্যু আসন্ন। হয় মারা যাব এই অতৃপ্ত পিশাচের হাতে, না হলে এই উন্মাদের হাতে। আমি সঠিক সময়ে ওই নারী পিশাচ মূর্তিকে ধাক্কা দিয়ে দূরে ঠেলে ফেললাম আর আমার হাতটা সামনের দিকে করে দিলাম। ভজালির ফলা এসে লাগলো হাতে বাঁধা দড়িটায়। ভজালির ধার এতই বেশি যে সঙ্গে সঙ্গে আমার হাতের দড়িটা ছিঁড়ে গেল। আর বাঁধা পাগুলো দিয়ে আমি কালীচরণের বুকে একটা জোরে ধাক্কা দিলাম। সঙ্গে সঙ্গে কালীচরণ ছিটকে পড়ল সামনের দেওয়ালটায়। ধাক্কা লেগে মুখ দিয়ে একটা অস্ফুট আওয়াজ বেরিয়ে এলো। তখন আমার হাতের সামনে ভজালিটা দিয়ে সঙ্গে সঙ্গে পায়ের দড়ি কেটে ফেললাম, দিয়ে উঠে দাঁড়ালাম। পিশাচ মূর্তি তখনও যন্ত্রণায় ছটফট করছে। কালীচরণ তাড়াতাড়ি উঠে আবার আমার দিকে ছুটে আসতে লাগলো। আমি শুধু একটু শরীরটাকে সরিয়ে নিয়ে
পাটাকে সামনের দিকে এগিয়ে রাখলাম। কালীচরণ অন্ধকারে আমার পাটা দেখতে পায়নি। তাছাড়া এত দ্রুত গতিতে আসছিল যে আমি সরে যাবার পর নিজেকে থামাতেও পারেনি। আমার পায়ে হোঁচট খেয়ে কালীচরণ আবার সামনের দিকে বুকের ভরে পড়ল। এবার মাথাটা ধাক্কা লাগলো দেওয়ালে। এক মুহূর্তের জন্যে কালীচরণ নিজের জ্ঞান হারালো। ওই পিশাচ মূর্তি তখন আমার দিকে আক্রমণ করার জন্যে ছুটে এসেছে। পিশাচকে তো আর ছুরি দিয়ে হারানো সম্ভব নয়। আমি জানতাম এরকম কিছু হতে পারে। পিশাচ মূর্তি আমার ওপর ঝাঁপিয়ে পড়ার আগের মুহূর্তে আমি আমার কপালে হাত ছুঁয়ে ব্রহ্মগাত্রবন্ধন মন্ত্র মনে মনে পড়তে লাগলাম। এই মন্ত্র ভীষণ শক্তিশালী, কিন্তু এক পক্ষকালে একবারই ব্যবহার করা যায় এবং এর প্রভাব থাকে মাত্র কয়েক মিনিট। পিশাচ আমাকে স্পর্শ করে দূরে ছিটকে পড়ল, তারপর বন্য জন্তুর মতন চার পায়ে ছুটে পালালো। আমি মেঝে থেকে লণ্ঠনটা তুলে নিয়ে বাইরে বেরিয়ে এলাম। ততক্ষণে আমার গাত্রবন্ধন মন্ত্রের প্রভাব আস্তে আস্তে দুর্বল হতে শুরু করেছে। তবু আমি তাড়াতাড়ি বাইরে বেরোলাম। বাইরে চারিদিকটা অন্ধকার, এখানে তাকে খুঁজে পাওয়া কঠিন। আমার চারপাশে চারিদিক দিয়ে ওই নারী কণ্ঠের হাসির আওয়াজ শুনতে পাচ্ছিলাম। বুঝতে অসুবিধা হলো না সে এবার ভালো সুযোগ পেয়েছে। তখন আমিও বুঝতে পারছিলাম না কি করা যেতে পারে। ঘটনাচক্রে একটা অদ্ভুত জিনিস হলো। সে যখন আমার হাতের কাটা অংশ থেকে রক্ত চেটে খাচ্ছিল, তখন তার চুলের একটা টুকরো আমার জামায় লেগেছিল। এতক্ষণে আমি সেটা খেয়াল করলাম। তখন এটা থেকে একটা বুদ্ধি এলো। মনে মনে একটা মন্ত্র পড়তে পড়তে চুলের টুকরোটাতে আগুন লাগিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে সে কি ভীষণ চিৎকার! চিৎকারটা আসছিল দূরের একটা ঝোপ থেকে। তারপর সেখানে হাওয়ার গতিতে লাফিয়ে কিছু একটা বাইরে বেরিয়ে গেল। আমার দেখার আগেই সে এক পাশ থেকে আরেক পাশে সরে গেল। আমি যখন সেদিকে ঘুরতে যাব, তার আগে পিছন দিকে কেউ একজন ধাক্কা দিল আমাকে। আমার হাত থেকে ভজালিটা আর লণ্ঠনটা পড়ে গেল। দেখলাম ততক্ষণে মাথায় হাত দিয়ে উঠে এসেছে কালীচরণ। তার কপাল ফেটে একদিক দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। তার চেহারাও হিংস্র। ভজালিটা হাতে তুলে নিয়ে সে ছুটে আমার দিকে আক্রমণ করতে এলো। আমি তখনও মাটিতে পড়ে আছি, আর আমাদের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে নারী দেহে ওই ক্ষুধার্ত পিশাচ। সে যেন দেখতে চাইছে আমার আর কালীচরণের মাঝে এই নির্মম লড়াইটা। যে হারবে সে হবে ওর খাদ্য। কালীচরণ ঝাঁপিয়ে এলো আমার দিকে। আমি কোনোভাবে তার হাতটা চেপে ধরলাম। তার গায়েও যথেষ্ট জোর ছিল। যখন তাকে আমি আর থামাতে পারছিলাম না, ছুরির ফলা যখন আমার গলার খুব কাছে চলে এসেছে, তখন আর কোনো উপায় নেই। আমি তাকে ধাক্কা দিয়ে পাশে ফেলে দিলাম। কালীচরণ ধুলোয় পড়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করল। তার আগে আমি মাটি থেকে এক মুঠো ধুলো তুলে নিয়ে কালীচরণের চোখে ছুঁড়ে মারলাম। সঙ্গে সঙ্গে কালীচরণ চোখ বন্ধ করে পিছিয়ে গেল। কালীচরণের মানসিক অবস্থা এখন এমন ছিল, যদি আমি এই পিশাচকে শেষও করে দিতাম, তবু কালীচরণ ভাবত আমি তার স্ত্রীকে মেরে ফেলেছি। তাই একবার তাকে বাস্তব চেহারাটা দেখানোর চেষ্টা করলাম। কালীচরণ যখন
নিজের চোখ থেকে ধুলো ঝাড়তে ব্যস্ত, তখন আমি তার হাত থেকে ভজালিটা নিয়ে তার হাতের সামনেটা খানিকটা কেটে দিলাম। কালীচরণ যন্ত্রণায় আহ করে উঠল। কালীচরণের হাত দিয়ে ফোঁটা ফোঁটা রক্ত মেঝেতে পড়ছে। কালীচরণ নিজের হাত চেপে ধরে বসে রইল। তার রক্ত মেঝেতে ফোঁটা ফোঁটা পড়ছে, আর ওইদিকে পিশাচের চেহারা ক্রমশ বদলে বদলে যাচ্ছে। এবার আমি একদিকে সরে গেলাম। কালীচরণ আমার দিকে আবার আসতে যাবে, তার আগেই ওই পিশাচ চিৎকার করে উঠল। তারপর আস্তে আস্তে এগিয়ে এলো কালীচরণের দিকে। কি তুমি এদিকে আসছো কেন? আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে প্রাণে বাঁচাতে চেয়েছিলাম। তুমি এদিকে আসছো কি জন্য? পিশাচ এতক্ষণ কোনো কথা বলেনি। এই প্রথম তার গলার আওয়াজ শুনতে পেলাম। আমার রক্ত চাই, রক্ত যারই হোক, তাতে কি আসে যায়? আমার রক্ত চাই। পিশাচ এবারে ঝাঁপিয়ে পড়ল কালীচরণের উপর। কালীচরণ ভয়ে চিৎকার করছে, বাঁচাও, বাঁচাও! তুমি আমার বউ নও, হতেই পারে না, হতেই পারে না, আমাকে ছেড়ে দাও। তুমি অন্য কেউ। খুব বড় ভুল করে ফেলেছি আমি, খুব বড় ভুল করে ফেলেছি। আমাকে বাঁচান, বাঁচান আমাকে। আমি পিছন থেকে দাঁড়িয়ে বললাম, এবার বুঝতে পারলে তাহলে যে কত বড় ভুল করছিলে তুমি? যাকে নিজের বউ ভেবেছিলে সে নয়। তোমার বউ বেচারি আটকে আছে এই শরীরের মধ্যে, সে ক্ষণে ক্ষণে কষ্ট পাচ্ছে। আমার কথার উত্তর দেবার অবস্থায় ছিল না কালীচরণ। আর তার আটকানোর ক্ষমতা নেই। সে এবারে হাঁপিয়ে উঠেছে। আমি কালীচরণকে বাঁচাতাম না। একবার মনে হয়েছিল যে নিজের মাকে এভাবে জঙ্গলে ফেলে আসতে পারে, তার এমনই শাস্তি হওয়া উচিত। কিন্তু আবার মনে পড়ল তার মায়ের কথা। আমি সঙ্গে সঙ্গে ওই পিশাচের দিকে এগিয়ে এসে তার কানের কাছে মুখ এনে বলতে লাগলাম, ওং পাপহং পাপ কর্মাহং পাপাত্তা পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরিকাক্ষ সর্ব পাপহরি নমঃ কমল নেত্রায় হরয় পরমাত্মনে অশেষ ক্লেশ নাশায় লক্ষ্মীকান্ত নমস্তুতে। হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাং জগদীশ রুক্ষ। এ স্বয়ং বিষ্ণুর আরাধনা মন্ত্র। এই মন্ত্রের তেজ সহ্য করার ক্ষমতা ওই পিশাচের নেই। ছটফট করতে করতে পিশাচ দূরে সরে পালানোর চেষ্টা করল। ছুটতে ছুটতে ঘরের ভিতর ঢুকে গেল। তার পিছন পিছন আমিও এলাম। আমি এবার লণ্ঠনটা কুড়িয়ে নিয়েছি মাটি থেকে। এবার কালীচরণ আস্তে আস্তে আমার পিছন পিছন আসছে। বাড়ির পিছন দিকে চলে এসেছে ওই পিশাচ। কি তার রূপ, কি তার চেহারা! শরীরের চামড়া ফেটে রক্ত বেরোচ্ছে। কালো চোখগুলো দিয়ে গিলে গিলে খাওয়ার চেষ্টা করছে আমাদের। বড় বড় দাঁত, রক্ত লেগে পুরো মুখে নখগুলো কি ভীষণ দেখাচ্ছে। খোলা চুলগুলো যেন সাপের মতন ছোবল মারতে চাইছে। আমি জোরে জোরে বারবার এই মন্ত্র পড়তে লাগলাম। পিশাচ পিছিয়ে পালাতে পালাতে একেবারে গর্তের ভিতর পড়ে গেল। আমি বুঝতে পারলাম এই সুবর্ণ সুযোগ। সঙ্গে সঙ্গে হাতের লণ্ঠনটা ছুঁড়ে মারলাম তার গায়ে। আর তারপর সেই আকাশ ফাটানো চিৎকার। দাউ দাউ করে জ্বলতে শুরু করলো সবকিছু। আর চিৎকারে ছুটে এসেছে কালীচরণ।
কালীচরণ ভেঙে পড়ছে একদিকে, অঝরে কাঁদছে, তাকে যেন থামানো অসম্ভব। এ কি হলো? এরকমটা হবে আমি কখনোই ভাবিনি। আমি ওকে ভালোবাসতাম, কি করে থাকবো ওকে ছাড়া, কি করে থাকবো? এভাবে ওই পিশাচের মুক্তি হলো। আমি কালীচরণকে তারপরে শান্ত করলাম, বোঝালাম তাকে সবকিছু। তারপর ওকে ওর মায়ের কথাও বললাম। এতদিন ও অন্ধ হয়েছিল, বলতে গেলে ওই পিশাচের বশীভূত হয়েছিল। এতদিনে সে নিজের ভুল বুঝতে পারল। মাতৃশোক এবং পত্নী শোক একসঙ্গে সহ্য করতে হলো তাকে। আমার জীবনে এই অভিজ্ঞতায় আমি জিতে গিয়েছিলাম, কারণ আমি বাঁচাতে সক্ষম হয়েছিলাম কালীচরণকে। আবার আমি হেরেও গিয়েছিলাম, কারণ ওর মায়ের নির্মম মৃত্যুতে আমার কিছুই করার ছিল না। আমি তারানাথকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা ওটা কি তবে কালীচরণের বউ ছিল না? তাহলে কি ছিল ওটা? কিরকম পিশাচ? সর্পগাত্র ধারণ তন্ত্র। অনেক বছর আগে কালীঘাটে এক সাধুর কাছে এই পদ্ধতি সম্বন্ধে জেনেছিলাম। তন্ত্র ডামরের সর্বমোট যতগুলো পদ্ধতি রয়েছে, তার মধ্যে সব থেকে নিম্নমানের হলো এটা। ওই কাপালিক সম্পূর্ণ মিথ্যে বলেছিল কালীচরণকে। কাপালিক কালীচরণকে বলেছিল এর মাধ্যমে তার স্ত্রীর আত্মাকে তার শরীরে ধরে রাখা সম্ভব। আসলে তার স্ত্রী সেদিনই মারা গিয়েছিল, যেদিন তাকে জ্যান্ত কবর দেওয়া হয়। সর্পগাত্র ধারণ তন্ত্রে লাগে আহুতি, জীবনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা কারোর আহুতি। জীবনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা কাউকে জ্যান্ত কবর দিয়ে যে পদ্ধতিগুলো এই কাপালিক বলেছিল, সেই পদ্ধতিগুলো অবলম্বন করতে হয়। এর ফলে যার আহুতি দেওয়া হয় তার আত্মা চিরকালের জন্যে বন্দী হয়ে যায় এবং সেই দেহে ভর করে এক পিশাচ। এই পিশাচকে রক্ত এবং মাংস দিয়ে তুষ্ট করে রাখতে হয়। এই পিশাচ অনেকটা যোগিনীদের মতন হয়। যতক্ষণ পর্যন্ত তাকে রক্ত মাংস দিয়ে তুষ্ট করে রাখা যায়, ততক্ষণ পর্যন্ত এই পিশাচ তার প্রভুর সব কথা শুনবে। তার বন্ধু, সহায়ক, মা বা সঙ্গিনী যে কোনো রূপে তার সঙ্গে থাকবে। কিন্তু যেই মুহূর্তে সে তার আহার্য বস্তু পাবে না, তখনই তার আসল চেহারা বাইরে বেরিয়ে আসবে। সে নিজের প্রভুকে হত্যা করতে দুবার ভাববে না, আর তারপর নিজের প্রভুকে হত্যা করে সে যখন মুক্ত হয়ে যাবে, তখন নিজের চেহারা বদলে বিভিন্ন জায়গায় গিয়ে নির্দোষ অসহায় মানুষ এবং পশু হত্যা করবে নিজের ক্ষুধা মেটানোর জন্য। ওই দেহে আসলে ভর করেছিল ওই পিশাচ। কালীচরণের বউ কেবলমাত্র বন্দিনী হয়ে আটকে ছিল। আচ্ছা, কাপালিক যে এমন একটা পদ্ধতি উল্টো করে বলে কালীচরণকে করতে বলল, এতে তার কি লাভ? কাপালিক সম্ভবত প্রারম্ভিক পর্যায়ে যখন কালীচরণ তার বউকে জ্যান্ত কবর দিল, তখন প্রয়োজনীয় সামগ্রীর মধ্যে নিজের যজ্ঞের ছাই মিশিয়ে দিয়েছিল। এতে এই সাধন পদ্ধতি সম্পূর্ণ সিদ্ধি লাভ করবে ওই কাপালিক। কি অদ্ভুত, তাই না? অন্ধ ভালোবাসা কতটা ভয়ানক হতে পারে। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরঃ অপরানি তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্যানি সংজাতি নবানি দেহি। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে,
দেহীও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। যে যেতে চায় তাকে যেতে দিতে হয়। পৃথিবীতে আমাদের সবার সময় একদিন শেষ হবেই, কিন্তু আত্মার পথ জীবনের অনেক ঊর্ধ্বে। শেষ তো হয় দেহের, আত্মার তো শেষ হয় না। আত্মা অমর চিরকাল, চিরকাল মুক্ত, সব জরা জীর্ণর ঊর্ধ্বে। কাউকে ছাড়া বেঁচে থাকা যায় না, এ ধারণা ভুল। কেউ চলে গেলে জীবনের অনেক কিছু বাকি থাকে। কোথাও যেন পড়েছিলাম 4টে লাইন, যাহার লাগি চক্ষু মুদি বাহিয়া দিলাম অশ্রুসাগর, তাহারে বাদ দিয়ে দিয়াও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর।